শেখ হাসিনা যদি আসতে চান তাহলে কে তাকে স্টপ করবে? আওয়ামী লীগ পুরানো দল। এখন আমাদের কথা হচ্ছে যে তিনি যে প্রফেসর ইউনূসের একটা কথায় আমার কিন্তু খটকা লাগছে। স্যার আপনি কিছু মনে করেন না, আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে। না স্যার, আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে, জনগণের কথা শুনতে হবে। মনে রাখবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজগুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। গতকাল সকালে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল, সেই প্রচেষ্টা ছাত্র জনতা ঠেকাই দিছে। কিন্তু এই প্রতি বিপ্লব ধারণার চাইতেও দ্রুত ঘটছে। যারা হাসিনার শাসন ফিরে আনার মিশনে আছেন তাদের সাবধান করে দিয়ে বলতে চাই, প্রতি বিপ্লব ঘটানোর মতো সক্ষমতা আপনাদের নাই। সরকার হাতে ছিল, হাসিনা দেশে ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, অস্ত্রপাতি ছিল, তাই পারেন নাই। ছাত্র জনতা প্রতি বিপ্লব রুখে দিবে, তবে অনেক রক্তপাত হবে। এই রক্তপাত যদি এড়াইতে চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করেন। আমি আগের এপিসোডে বলছি যে এই বিপ্লবের স্টেক হোল্ডারদের কথা শুনতেছে না সরকার যারা গঠন করছে। আপনারা মনে করছেন আপনারাই একমাত্র বেশি বুঝেন, আর কেউ বুঝে না। এই আত্মম্ভরিতায় আজকের আপনাদের জুডিশিয়াল কুয়ের মুখে দাঁড় করাইছিল। আমি জনগণকে আহ্বান জানাবো, ইন্ডিয়ার বসানো পতিত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের কার্যকলাপের প্রতি কড়া নজর রাখেন। কোন পাবলিক হিয়ারিং প্রকাশ্যে জনগণের মধ্যে যাচাই বাছাই ছাড়া বিপ্লবের অংশীজন, সমর্থক এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক বৈধতা এবং ন্যায্যতা সরবরাহ করছেন তাদের সকলের সাথে পরামর্শ করে আপিল বিভাগের নতুন বিচারপতিদের নিয়োগ করেন। এর অন্যথা করলে বৈধতার সংকটে পড়বেন এবং গণ অভ্যুত্থানের মিত্র পক্ষসমূহের মধ্যে বিভক্তির দায়ে অভিযুক্ত হবেন। ইন্ডিয়ার বসানো পতিত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বশ্যতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠেলে দিচ্ছেন তাদেরকে কোণঠাসা করে ফেলেন। আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুঁশ ফিরবে, সজাগ এবং সচেতন হবেন। যারা রাস্তায় আছেন, গণ অভ্যুত্থানকারী সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ, কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো, আপাতত বিজয়ের আনন্দে আত্মহারা না হইয়া দ্রুত রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করে তা মোকাবেলার কাজে মনোযোগী হন। প্রতি বিপ্লব ঠেকানোই এখনকার প্রথম কাজ। আমি আগের ভিডিওতে বলছি দেশে এখন কোনো বিরোধী দল নাই, সুতরাং আমরা যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখছি তারাই বিরোধী দলের কাজটা করব। এটা আমরা করব কয়েকটা জরুরি কারণে। কি কি কারণে? প্রথমত, এই সরকার একটা অত্যন্ত ক্রিটিক্যাল সময় দেশের শাসনভার গ্রহণ করছে। এই সরকারের সাফল্যের উপর নির্ভর করতেছে আমরা আমাদের বিজয় ধরে রাখতে পারবো কি পারবো না, নাকি আমাদের দ্বিতীয়বারের স্বাধীনতা অব্যাহত হয়ে যাবে। সুতরাং এই সরকারকে গঠনমূলকভাবে সমালোচনা করা, সহায়তা করা আমাদের কর্তব্য। দ্বিতীয়ত, এই সরকার যে প্রক্রিয়া গঠিত হয়েছে এবং এতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাতে এর সাথে সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই ঐতিহাসিক বিপ্লবের যে স্পিরিট তা আগামী দিনগুলোতে সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে আমার গভীর সন্দেহ আছে। তাই এই সরকারকে লাইনে রাখার কাজটাও বিপ্লবীদেরকেই করতে হবে। তৃতীয়ত, এই সরকারের 16 জন উপদেষ্টার মধ্যে 12 জনের সরকার পরিচালনার কোনো দৃশ্যমান যোগ্যতা এবং অভিজ্ঞতা নাই। এরা নিশ্চিতভাবে মেস আপ করবেন। তাদের ভুল এবং ব্যর্থতা নির্দেশ করা একটা অতি গুরুত্বপূর্ণ কাজ। বাংলাদেশের মিডিয়া যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে এই কাজটা তারাই করতে পারতেন, কিন্তু ফ্যাসিস্ট আমলে আমরা আমাদের মিডিয়ার যে দাসসুলভ এবং অনেক ক্ষেত্রে গণবিরোধী ভূমিকা দেখছি তাতে এদের উপরে বিন্দুমাত্র আস্থা রাখা যায় না। তাছাড়া এই মিডিয়া হাউসগুলোর মালিকেরা প্রায় সব ক্ষেত্রেই পলাতক গণখনি হাসিনার অনুগ্রহপ্রাপ্ত, চরম অসৎ, দুর্নীতিগ্রস্ত, লুটেরা ব্যবসায়িক গোষ্ঠী। এরা সুযোগ পেলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে। চতুর্থত, এই সরকার ভুল করলে বা ব্যর্থ হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং তার ভারতীয় পৃষ্ঠপোষকেরা তার পুরো সুযোগ নিয়ে আবার ঢুকে পড়ার চেষ্টা করবে। ইতিমধ্যে ভারত সরকার ইউনূস সরকারের প্রতি গভীর নেতিবাচক মনোভাব দেখাইছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নাই। ভারতের মিডিয়াতে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক নেতিবাচক এবং উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে। আমি এই প্রসঙ্গে আবার পরে আসবো। সুতরাং ভারত যে তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছে তা আমরা ইতিমধ্যেই ভালোভাবে উপলব্ধি করতে পারছি। এই পরাজিত শক্তি হাসিনা এবং তার প্রভু ভারত যাতে এদেশের রাজনীতি এবং শাসনে কোনোভাবে পুনঃপ্রবেশ করতে না পারে সেই জন্য সরকারের সমালোচনার স্পেসটা আমাদের দখলেই রাখতে হবে। পঞ্চমত,
গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তির প্রতিষ্ঠার জন্য সরকারের গঠনমূলক সমালোচনার একটা সুস্থ ধারা তৈরি করা অত্যন্ত জরুরি। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমালোচনা হতে হবে নির্মমভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ। এতকাল আমরা দেখছি বিভিন্ন সরকারের সমালোচনাকে শত্রুতামূলক বলে মনে করা হইতো। এই নষ্ট সংস্কৃতি থেকে বেড়ায় আসতে হবে। এই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের উদ্দেশ্যে আমি বাংলাদেশের কয়েকজন গুণী, অভিজ্ঞ এবং পরীক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিদেরকে নিয়ে একটা ফোরাম গঠন করার পরিকল্পনা করছি, যার নাম হবে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া পরিষদ। বিভিন্ন গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবস্থা আছে। এই পরিষদ দেশের প্রধান প্রধান ইস্যুর উপরে আমরা কি কি নীতি ব্যবস্থা নিতে পারি তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব, জনগণকে সম্পৃক্ত করব, সরকারকে লাইনে রাখার চেষ্টা করব এবং সর্বোপরি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যাতে ব্যর্থ বা বেহাত হয়ে না যায় তার সর্বাত্মক চেষ্টা করব। একই সাথে আমরা দেশের এবং জাতির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং সকল প্রকার মানবাধিকার এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো কনস্পিরেসি, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে অবহিত রাখবো, যাতে তারা এই সমস্ত অশুভ চক্রান্ত ব্যর্থ করে দিতে পারেন। আমি আশা করব প্রফেসর ইউনূস আমাদের এই ভূমিকা ইতিবাচকভাবে এবং গুরুত্বের সাথে গ্রহণ করবেন। এই কথাটা আমি বলতেছি এই কারণেই যে প্রফেসর ইউনূসের একটা কথায় আমার কিন্তু খটকা লাগছে। স্যার, আপনি কিছু মনে করেন না, আমি এটা বলতাম না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি। আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে। না স্যার, আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে, জনগণের কথা শুনতে হবে। মনে রাখবেন, এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না। আমরা যা বলবো সেটা সত্যি ভেবেই বলবো। আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছেন, কিন্তু আমার কথা শুনতে হবে, এটা স্বৈরাচারের কণ্ঠস্বর স্যার। আমরা এটা নিয়ে সঙ্গত কারণে কথা বলিনি, কিন্তু এইটা ভাবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করিনি। আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি। এই বিপ্লবের ফসল যাতে লুট হইয়া না যায়, আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশিদের পায়ে বিসর্জিত না হয়, তার জন্য আমরা আমাদের জবান খোলা রাখবো। দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার, আর আপনি কিন্তু দেশের এমডি না স্যার। হ্যাঁ, যাই হোক, আপনাকে এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে। আমাকে কিঞ্চিত এটা রূঢ়ভাবে বলতে হইল, কারণ এটা শুধু আপনি বলেননি, এক উপদেষ্টা দায়িত্ব নিতে না নিতেই বললেন কঠিন এবং বিব্রতকর প্রশ্ন করবেন না। এই সরকার কতদিনের হতে পারে, এইরকম আপনার কোনো প্রত্যাশা আছে? আপনি আমাকে কোনো কঠিন প্রশ্ন করেন না। এটা তো স্বৈরাচারের ভাষা। এই মনোবৃত্তি নিয়ে কি করে একজন একটা বিপ্লব উত্তর সরকারের স্থান পায়, ভারী উদ্বেগের বিষয়। আমি আরো উদ্বিগ্ন, এই সরকারে ১-১১ তিন জন ব্যক্তিত্ব জায়গা পেলেন কি করে এবং কারা কারা। আসেন আমরা একটু দেখি। এর মধ্যে একজন হইতেছেন ব্রিগেডিয়ার সাখাত, যাহার সম্পর্কে আগের ভিডিওতে বলছি, কিন্তু উনার কীর্তি এতই মহৎ যে উনার সম্পর্কে বললে আর শেষ হবে না আর কি। 2008-এর নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ জিতলো জানেন? আওয়ামী লীগ পেল 49% ভোট, আর বিএনপি পেল 33.20% ভোট, আর সিট পেল আওয়ামী লীগ কত? 230, আর বিএনপি 33 মাত্র। এটা কেমনে কিভাবে হইল? আসেন এটা একটু দেখি, এবং এর পিছনে কুশীলভ কে ছিল। জাতীয় সংসদে কিছু আসন আছে আওয়ামী লীগ পাবেই, যতই খারাপ অবস্থা হোক। মানে এখনো যদি ইলেকশন হয় তাও পাবে। কিছু আসন আছে যা বিএনপি পাবেই, যতই খারাপ অবস্থা হোক। বিএনপি প্রায় 150টার মতো আসনে এক ধরনের টাগ অফ ওয়ার চলে, মানে টানাটানি চলে আর কি। কে জিতবে নিশ্চিত না। একটা কিংবা দুইটা কেন্দ্রের ফল হিসাব বদলে দেয়। এই এম সাখাওয়াত হোসেন 2008 সালের 133টা আসনের সীমানা এমন ভাবে পুনর্বিন্যাস করে যেন 133টা আসনে নিশ্চিতভাবে আওয়ামী লীগ পায়। যেই একটা দুইটা কেন্দ্র দিয়া ফলাফল বদলে যেতে পারতো, ওই একটা দুইটা কেন্দ্র এমন একটা আসনের সাথে যুক্ত করে দেওয়া হয় যা আসলে ওই আসনে কোনো ভূমিকা রাখতে পারে না। সো সেই আসনে ফলাফল নির্ধারণে ওই কেন্দ্রগুলোর একটা অ্যাডভান্টেজ নষ্ট করে দেওয়া হয়। এই লোকটা তো আসলে করাপ্ট, এটা স্যার আপনি জানেন না? হ্যাঁ, আপনি তার পাশে রাখছেন। চট্টগ্রামে থাকার সময় সেনাবাহিনীর গম চুরির দায়ে আর্মি থেকে ডিসমিস চেয়ে। তো এই লোককে নিয়ে প্রফেসর ইউনূস কেমনে কাজ করবে? আমি শুনছি উপদেষ্টা পরিষদের মিটিং এ নাকি মিলিটারি মেজাজ দেখায়। সত্য মিথ্যা জানি না, কেমন খাইস্টা দেখেন। ডরে বিদ্রোহী পুলিশদের সাথে কথা বলতে রাজারবাগ পুলিশ ফাঁড়িতে যায় না, আবার মিলিটারি মেজাজ দেখায়। শুনলে একদম তৃপ্তি জইলা যায় এই সমস্ত কথা শুনলে। এখন সুশীল হয়ে বসছে, এখন সরকার হয়ে বসছে। আর তৌহিদ হোসেন সাহেব, আমি কিন্তু পছন্দ করি। উনি কিন্তু 11 সময় পররাষ্ট্র সচিব ছিলেন, ব্যক্তিগতভাবে অত্যন্ত সজ্জন মানুষ, সন্দেহ নাই। আমি বলছি যে আমি ওনারা পছন্দ করি, ওনার সাথে আমার দেখা হয়েছে, এক সময় কথা হয়েছে, কিন্তু সরকার হিসাবে কিন্তু পছন্দ করি না, বিশেষ করে এই সময়। কারণ তার সচিব থাকার সময় বাংলাদেশকে ভারতের পায়ে সমর্পণ করা হয়। এবার আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে ভারত মুক্ত হইলাম,
এখন কি করে আশা করতে পারি যে তিনি বুকসিতায় শহীদ আবু সাইদের মতো ভারতের সামনে দাঁড়াতে পারবেন? আমি অন্তত সেই আশা করি না। সেই মেরুদণ্ড ওনার নাই, থাকলে সেই সময় রুখে দিতেন। তাই এই কাজ তারে দিয়ে হবে না। আর 111 আর এক কুশীলা বলে হাসান আলী এর আমলে 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারকে টেনে টুনে 2 বছর মেয়াদি করা হয়, যার ফল আমরা 16 বছর ধরে মর্মে উপলব্ধি করতেছি। কে 2 বছর মেয়াদি করার কাজটা করছে? উনি। এই সরকারের প্রত্যেক মানুষকে হইতে হবে দক্ষ বিপ্লবের চেতনাবান এবং সাহসী এবং হৃদয়বান। হাসান আরিফ তার পুত্রবধূকে 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় জেলে পাঠাইছিলেন। জেলেই মহিলার বাচ্চা হয়েছে। আপনার যত বড় শত্রু হোক না কেন, 9 মাসের অন্তঃসত্ত্বা নারীকে আপনি জেলে পাঠাইতে পারেন? উনি বলবেন জেলে তো আমি পাঠাই নাই, পুলিশ নিয়ে গেছে। 10 বার জামিন চাইছিল এই মহিলা, ওনার পুত্রবধূ। ক্ষমতা খাটায় আটকায় দেওয়া হয়েছে। কে ক্ষমতা খাটাইছে? 2 বছরের মাসুম বাচ্চাকে মায়ের কাছ থেকে সরায় রাখা হয়েছে। উনি তো বাসার মানুষকে আগে দেখবেন, দেশের মানুষের প্রতি ন্যায় উনি কেমনে করবেন? নিজের বাসা ঠিক রাখতে পারে না, আর দেশের প্রতি দায়িত্ব পালন করতে আসছেন। এই সমস্ত বালের আলাপ দিয়েন না তো আমার সাথে। আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আজকে আমরা কথা বলবো ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেবের বক্তব্য নিয়ে। তিনি ইতিমধ্যে অ্যাপোলজিও দিয়েছেন। কিছুদিন আগে তিনি বলেছিলেন যে বন্ধ করে দিবেন মিডিয়া কেউ যদি চাটুকারিতা করে। তারপরে তিনি সেটির অ্যাপোলজি দিয়েছেন। তিনি এভাবে বলতে চাননি মিডিয়া বন্ধ করে দিবেন। তারপরে আজকে তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে শেখ হাসিনা যদি আসতে চান তাহলে কে তাকে স্টপ করবে? আওয়ামী লীগ পুরানো দল। এখন আমাদের কথা হচ্ছে যে তিনি এইসব কথাগুলো যদি বলেন তাহলে তো আমাদের জন্য বিব্রত করে। আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। এখন প্রত্যেক উপদেষ্টাকে, প্রধান উপদেষ্টাকে, সরকারের কর্তা ব্যক্তিদেরকে দায়িত্ব জ্ঞান সম্পন্ন কথা বলতে হবে। দায়িত্বহীন কথা বলা যাবে না। এবং জনগণের যে অবস্থান, তাদের যে মতামত, এটাকে সম্মান করতে হবে। একটা বিপ্লবের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে, একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার এটার নাম দেওয়া হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের যে ব্যবস্থাটা এসছে, এটাকে আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই জিনিসটা মনে রাখতে হবে। এবং আমি বলবো যে কথাবার্তা বলার সময় বেফাস কথা চলে আসতে পারে। কথাবার্তা বলার সময় আপনার অনেক কথা আসতে পারে যে কথাগুলো কাঙ্ক্ষিত নয়। ইতিমধ্যে ছাত্ররা, শিক্ষার্থীরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তাদের রিয়াকশন দিয়েছে। আমি দেখেছি অনেক মানুষ দেশ বিদেশ থেকে আমাকেও ফোন করেছে, তাদের মধ্যে কড়া প্রতিক্রিয়া তারা দেখাচ্ছে। এবং এই জন্য তিনি যদি ক্ষমা চেয়ে থাকেন, এটা ভালো কাজ করেছেন। কারণ না, তিনি মোখলেস ভাই তিনি ক্ষমা চেয়েছেন যেটি ওই যে মিডিয়া বন্ধ করে দিবেন সেটির ব্যাপারে। আজকে যেটি তিনি বলছেন তিনি সেটির জন্য এখনো তিনি ক্ষমা চাননি, বা এই যে তিনি কথাবার্তা বলেন এগুলা কতটুকু যুক্তিসঙ্গত? কারণ মানুষ তো ওনার হয়তো কেউ মারা যায় নাই। আজকে যেটা বলেছেন এটার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। কারণ বাংলাদেশের যে হাজার হাজার মানুষ আপনার শহীদ হয়েছে, আর পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, জনগণের বিচার চায়। এবং এই বিচারের সামনে দাঁড়িয়ে অন্য কোনো কথা বলার কোনো সুযোগ নাই। নিশ্চয়ই এই বিষয়ে তিনি উপলব্ধি করবেন, এই জন্য তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা মহত্বের লক্ষণ। ধন্যবাদ। আজকে আপনি গুরুত্বপূর্ণ আরো কিছু ঘটনা ঘটেছে। বিএনপির সাথে ডক্টর ইউনূস সাহেব বৈঠক করেছেন, জামাতে ইসলামের সাথে বৈঠক করেছেন। জামাতে ইসলাম বৈঠক করার পরে ওনারা বলছেন কেউ বন্ধ করে দিলে কি জামাতে ইসলাম বন্ধ করে দিল? আপনার মতামত জানতে চাচ্ছি। এটা হচ্ছে আজকে দুটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন। নতুন সরকার এসছেন, সরকার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে, কারণ তাদেরকে গণতন্ত্রের পথে ফিরে যেতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার পরিবর্তন হয়েছে 15 বছর ধরে বিএনপি এবং জামাত ইসলামী যারা সরকারে ছিল, 4 দলীয় জোটের সরকারে ছিল 2001 থেকে 2006 পর্যন্ত, তাদেরকে হটিয়ে একটি অবৈধ একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে কতিপয় বিপদগামী আপনার সেনা কর্মকর্তা সেদিন 2007 সালের 1/11 11 জানুয়ারি আমাদের কাছ থেকে ক্ষমতা দখল করে তারা 17 বছর দেশ চালিয়ে এই যে দুরবস্থা, দুঃশাসন সৃষ্টি করেছিল, এই দুঃশাসন থেকে বিপ্লবের মধ্য দিয়ে জাতীয় উদ্ধার পেয়েছে। এবং এই বিপ্লবের মধ্যে যারা অংশ নিয়েছে, আমরা যারা বক্তব্য দিয়েছি, টকশো অংশগ্রহণ করেছি, রাষ্ট্রীয় দায়িত্ব উৎখাতের মুখে ছেড়ে দিয়ে চলে আসছি, স্যাক্রিফাইস করেছি এত বছর। আপনিও স্যাক্রিফাইস করেছেন। আপনিও এই যে টকশোর মাধ্যমে সত্য কথাগুলো বলতে গিয়ে আপনার দেশ থেকে বিদেশ থেকে স্বৈরাচারের দূষরেরা আপনাকে হুমকি দিয়েছে, রাষ্ট্রদ্রোহী বানিয়েছে।
এই যে এত বড় একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মধ্য দিয়ে আমি এই তো আমি তো মোখলেস ভাই, আমার টেলিভিশন আমি হারিয়েছি। আমার Right. যে চ্যানেল আর ইউরোপ ছিল সেটা তারা বাংলাদেশ থেকে বন্ধ করে দিয়েছে। আমি তো অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ব্রিগেডিয়ার অবশ্যই। সাকাউত সাহেব হয়তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হননি তিনি। না, বিষয়টা হচ্ছে যে বর্তমান সরকার যে ক্ষমতা আসার আগে যে দুঃশাসনের সরকার ছিল, যে অবৈধ সরকার ছিল, যে অবৈধ সরকারকে অবৈধ সরকার বলে, দুঃশাসন বলে সাখাওয়াত জন্য অনেক বক্তব্য দিয়েছেন, কলাম লিখেছেন পত্র পত্রিকায়। কিন্তু এখন যে তিনি দুদিন ধরে কথা বলছেন, কথা বলতে গিয়ে ব্যাভাস কথা চলে আসছে, কথা বলতে গিয়ে আপনার যে কথাগুলো তিনি সাহসের সাথে বলতে চান সেই কথাগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। তিনি দুঃশাসন এবং বর্তমানে যে বিপ্লব এটাকে এক করে ফেলছেন। এটাকে এক করা যাবে না। দুঃশাসন যারা করেছে তাদের বিচার করতে হবে, এটা বাংলাদেশের জনগণের দাবি। এবং এই লাইনে কথা বলতে হবে। এই লাইনে কথা না বললে আমি তো আশঙ্কা করছি যদি এরকম তিনি কথা বলতে থাকেন তাহলে ছাত্ররা তার উপর খেপে গেলে তার প্রবলেম হয়ে যাবে, এবং এমনও হতে পারে তার দপ্তর পরিবর্তন হয়ে যেতে পারে। এই বিষয়ে একটু সাবধান থাকা উচিত। ধন্যবাদ। আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন শেখ হাসিনা ভারতে অবস্থানে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না। পররাষ্ট্র উপদেষ্টা তিনি আরো কথা বলেছেন, তিনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে প্রপাগান্ডা চালানো হচ্ছে এবং প্রপাগান্ডা চালালে কাউন্টার প্রপাগান্ডা করতে হবে, এটাও বলেছেন। এবং জি। বাংলাদেশের ভারতের পত্র পত্রিকায় যে তথ্যগুলো দিচ্ছে সঠিক না, এটাও তিনি বলেছেন। এবং রাজনৈতিক গন্ডগোলকে আপনার সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে, এটাও তিনি বলেছেন। আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করতে হবে, এটা একটা প্রধান বিষয়, এটাও তিনি বলেছেন। ধন্যবাদ। এই যে ভারতের মিডিয়াগুলো প্রপাগান্ডা করছে, তাদের ইন্টারেস্টটা কি, তাদের স্বার্থটা কি, আপনার কাছে কি মনে হয়? ভারতের ইন্টারেস্ট হচ্ছে একটি সুখী সমৃদ্ধ একটি উন্নত বাংলাদেশ তারা ঈর্ষার চোখে দেখে, তারা এটা চায় না। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে, বিশ্ব মানচিত্রে আজকে উন্নত একটি দেশ হিসেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের কারণে বাংলাদেশ আরো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। কিন্তু ভারতের সাংবাদিক যারা, গবেষক যারা আছেন, যারা সত্যি কথা বলেন এরকম লোক আছেন, তারা এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে এটাকে তারা বুঝতে পারছেন জনগণ আওয়ামী লীগের সঙ্গে নাই। এবং অনেক থিঙ্ক ট্যাঙ্ক, রিসার্চার, গবেষক, প্রফেসর এবং বিভিন্ন ইউনিভার্সিটির সাবেক ডিপ্লোমেট, হাই কমিশনার, অনেকে, এক দুজন ছাড়া, তারাও বলছেন যে শেখ হাসিনা ইজ এ ডেড হর্স। তিনি ফল করেছেন, জনগণের কাছে তিনি দূরে সরে গেছেন এবং তাকে আশ্রয় দিয়ে ভারত বর্তমান সরকার, বাংলাদেশের সব বর্তমান সরকারের সাথে, আগামী দিনের সরকারের সাথে এবং দেশ হিসেবে বাংলাদেশের সাথে ভারত আপনার একটু দূরত্বে চলে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে, রিলেশনের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং পলিটিক্স। যেহেতু আমরা পার্শ্ববর্তী দুটি দেশ, এবং এই জন্য ভারতকে বাংলাদেশের জনগণের বাস্তবতা বুঝতে হবে, জনগণের মনের ভাষা বুঝতে হবে। কারণ জনগণ ভারতের হেজিমনির কারণে, আধিপত্যবাদের কারণে আজকে 15 বছর ধরে যে আধিপত্যবাদ চলছে, 17 বছর ধরে যে আধিপত্যবাদ চলছে, এই আধিপত্যবাদের কারণে বাংলাদেশের জনগণ ভারত বিরোধী। কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের জনগণ ভারতের সাথে সুসম্পর্কে বজায় রেখে চলতে চায়। এবং ভারত সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বাংলাদেশে যেটা হয়নি, অকল্পনীয় ঘটনাকে তারা কল্পনার চোখে দেখে এখানে করতে চায়। প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। এখানে ইসলামী দলগুলো পর্যন্ত হিন্দুদের পাশে দাঁড়িয়েছে, সরকার দাঁড়িয়েছে, বিভিন্ন বাহিনী দাঁড়িয়েছে, জনগণ দাঁড়িয়েছে, সকল রাজনৈতিক দল দাঁড়িয়েছে। তো ফলে এখানে হচ্ছে রাজনৈতিক গন্ডগোল। একজন হিন্দু যদি আওয়ামী লীগ করে, সে যদি দুর্নীতি করে, লুটপাট করে, তার বাড়িতে হামলা হবে। যেভাবে মুসলমান আওয়ামী লীগের বাড়িতে হামলা হয়েছে, তো মুসলমান বাড়িতে যদি হামলা হয়, হিন্দুর বাড়িতে হামলা হবে। রাজনীতি করার কারণে এটা হিন্দুরা বুঝতে পেরেছে। এটাকে রং চং লাগিয়ে কতগুলো মুসলমান হিন্দুদের সাথে যোগ দিয়ে শাহবাগে এবং সিলেটে এবং আরো কয়েকটি জায়গায় তারা এই মিছিলে সামিল হয়েছে। এবং ইসলামের নিয়ম অনুযায়ী যে সমস্ত মুসলমান হিন্দু সেজে হিন্দুদের সঙ্গে এই মিটিং এ যোগ দিয়েছে, তাদের মুসলমানিত্ব খারিজ হয়ে গেছে। এবং কিছু মুসলমান হিন্দুরা মিলে তারা ভারতের বর্ডারে গত পরশুদিন তারা একসাথে 1000 খানেক বাংলাদেশি চলে যেতে চেয়েছিল। ভারতের বিএসএফ পরিষ্কার ভাষায় বলেছে যে আপনারা বাংলাদেশি, হিন্দু হন আর যাই হন, বাংলাদেশ আপনাদের দেশ, বাংলাদেশে থেকে আপনারা এটার প্রতিকার চান। ভারত আপনাদের দেশ নয়, ভারতে যেতে চাচ্ছেন কেন? তো এরা বাংলাদেশে থাকে, বাংলাদেশের প্রতি কোনো দেশপ্রেম নাই, এরা বাংলাদেশ ছেড়ে চলে যেতে চায় আরেক দেশে, ভারতে, ভিন দেশে। তো এরা তো দেশদ্রোহী। এবং কোনো সাংবাদিকও আখাউড়া বর্ডারে গিয়ে তার ফ্যামিলি সহ চলে যেতে চান। বাংলাদেশ কি তার জন্য সেফ না? দুর্নীতি করেছো, লুটপাট করেছো, বাংলাদেশে থাকো। এবং এই বিষয়ে আমার মনে হয় বাংলাদেশ এটা ক্লিয়ারলি বলা দরকার যে বাংলাদেশের জনগণ আপনার কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বিচার করে না। এবং এটা ভারতে হয় বেশি।
ভারতে বেশি হয়। আমরা গুজরাটে কসাই বলে পরিচিত নরেন্দ্র মোদী আপনার হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে, তার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত। কাশ্মীরে মুসলমানদের হত্যা করছে, এলাহাবাদ, মোরাদাবাদ, লখনৌ, দিল্লি অনেক জায়গায় এটা করছে। তা আমরা এগুলো করি না। আমরা সকল নাগরিককে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সবাইকে সমান চোখে দেখি। আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম এবং ইসলাম বলে সবাইকে সুরক্ষা দিতে হবে, কারোর সাথে বৈষম্য করা যাবে না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন করেছে এটাও বৈষম্যের বিরুদ্ধে। বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন যেটা হয়েছিল স্বাধীনতা যুদ্ধের পরে আমাদেরকে ইনসাফ, ন্যায় বিচার, সাম্য এগুলোর কথাই বলা হয়েছিল আমরা করতে চাই। তো এইটা এখানে ক্লিয়ার। ধন্যবাদ। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।